তরুণরা তাদের ভোট দিবে যারা তিনটা বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করবে। এক নাম্বার হচ্ছে তরুণরা তাদের ভোট দিবে যারা জুলাই বিপ্লব এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে। তরুণরা তাদের ভোট দিবে যারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, ধর্ষণ এবং মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করবে। তরুণরা তাদের ভোট দিবে যারা তাদের প্রতিশ্রুতি এবং কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে। আমরা গত ৫৪ বছরে বাংলাদেশের অসংখ্য নেতাদেরকে দেখেছি, অসংখ্য এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা কি তাদের কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে? মিল রাখে নাই। এই জুলাই বিপ্লব পরবর্তী আজকে ১.৫ বছর আমরা পার করেছি। এই ১.৫ বছরে রাজনৈতিক দলগুলো বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের প্রতিশ্রুতি এবং তাদের কাজের মধ্যে কি আমরা মিল দেখতে পেয়েছি? মিল দেখতে পাইনি। এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা বলতে চাই, আমরা আর ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না। এই যে ফ্যামিলি কার্ড দিব, কৃষি কার্ড দিব, এটা দিব, ওইটা দিব, এই ধরনের ফিউচার টেন্সের রাজনীতি দেখতে চাই না। আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রাজনীতি দেখতে চাই, যে রাজনীতি হবে যারা ইতিমধ্যে কাজ করে দেখিয়েছে। এই জুলাই বিপ্লব এবং গত ৫৪ বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে যারা কথা এবং কাজের মধ্যে মিল রেখেছে, আমরা তাদেরকে প্রতিনিধি হিসাবে আমাদের আগামী সংসদে পাঠাবো। গত ১৬ বছরে ফেসিবাদের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে যারা রাজপথে ছিল, তাদেরকে আমরা আমাদের প্রতিনিধি বানাবো। এবং জুলাই বিপ্লব পরে গত ১.৫ বছরে যারা জনগণের পাশে ছিল, জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য যারা রাজনীতি করেছে, আমরা তাদেরকে বেছে নেব। সেই জায়গায় যদি আমরা দেখি, বাংলাদেশ জামাত ইসলামী এই জুলাই বিপ্লব পরবর্তী জুলাইকে সবচেয়ে বেশি ধারণ করেছে। জুলাই বিপ্লবের উপর যতগুলো কাজ হয়েছে, সব কাজের মধ্যে জামাত ইসলামের কাজ অন্যতম গুরুত্বপূর্ণভাবে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জামাত ইসলামের সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান সকল শহীদ পরিবারের কাছে গিয়েছে, শহীদ পরিবারের কথাগুলো শুনেছে। জুলাই বিপ্লবের মাধ্যমে যে তারুণ্য তৈরি হয়েছে, সেই তারুণ্যকে ক্ষমতায়ন করার জন্য তিনি রাত দিন এক করে কাজ করে যাচ্ছে। এবং আপনাদের চট্টগ্রামের মাটি ও মানুষের নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এই জুলাই বিপ্লব এবং ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আপনাদের ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই শুধুমাত্র এই চট্টগ্রামের নেতা না, তিনি সারা বাংলাদেশের নেতা, তিনি সারা বিশ্বের মুসলিম যুবকদের নেতা। সে কারণে আগামী নির্বাচনে আমরা কি আমাদের নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে ব্যাপক ব্যবধানে বিজয় করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা একসাথে বলবো, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী চট্টগ্রামের জনতা, আজকের বিশাল জনসভায় এখন উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের সম্মানিত কেন্দ্রীয় আমির আল্লামা মামুনুল হক। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আল্লামা মামুনুল হককে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী জনতা, আজকের এই জনসভার সম্মানিত বিশেষ অতিথি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত হয়েছেন। চট্টগ্রামের জনতার পক্ষ থেকে সম্মানিত অতিথিবৃন্দকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন সংগ্রামী জনতা, আজকের বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি
শফিকুর রহমান সভা মঞ্চের দিকে এগিয়ে উঠছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমির জামাতের আগমন, ফুলে ফুলে স্বাগত। চট্টগ্রামের পক্ষ থেকে, 11 দলের পক্ষ থেকে, আলেম ওলামার পক্ষ থেকে, ব্যবসায়ীদের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে নারে তাকবীর, নারে তাকবীর। আমির জামাতের আগমন, শুভেচ্ছার স্বাগত। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা সিবগাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের প্রধান অতিথি ডক্টর শফিকুর রহমান আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। 11 দলীয় জোটের নেতৃবৃন্দ নাহিদ ইসলাম এবং মাওলানা মামুনুল হক সাহেব উপস্থিত হয়েছেন। স্বাধীনতার 54 বছর বাংলাদেশ যখন মাথা তুলে দাঁড়াবার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করেছে, তখন আমরা দেখেছি কতিপয় রাজনীতিবিদ বাংলাদেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আমরা দেখেছি পাথর দিয়ে চাঁদাবাজির জন্য প্রকাশ্য রাজপথে মানুষকে হত্যা শুরু হয়েছে। আমরা বলতে চাই 11 দলীয় জোটের নেতৃত্বে আগামীর যে বাংলাদেশ তৈরি হবে, সে বাংলাদেশ ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তৈরি হবে। সেই বাংলাদেশের অন্যতম নেতা হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আমরা বিশ্বাস করি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের চট্টগ্রামের পাশাপাশি বাংলাদেশ সহ পুরা পৃথিবীর নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা কি প্রস্তুত আছি নতুন ভাবে বাংলাদেশকে সাজানোর জন্য? ইনশাআল্লাহ আগামী 12 তারিখে বাংলাদেশে নতুন এক সূর্যের উদয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী কেন্দ্রীয় সভাপতি চট্টগ্রামের কৃতি সন্তান জাহিদুল ইসলাম। বক্তব্য রাখবেন জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। চট্টগ্রামের আজকের এই ঐতিহাসিক জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, 11 দলীয় জোটের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ এবং শহীদি জনপদ চট্টগ্রামের আমার একান্ত প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কি জুলাইয়ের কথা মনে আছে? আমার প্রিয় জুলাইয়ের সহযোদ্ধা সাথী ভাইয়েরা, জুলাই ছিল এমন একটি জাগরণ যার মধ্য দিয়ে প্যাসিবাদী যে কাঠামো এখানে দাঁড়িয়েছিল, হাসিনার 15 বছরের যে দুঃশাসন ছিল, আধিপত্যবাদের যে দাদাগিরি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়েছিল, সকল সমীকরণকে ভেঙে চুরমার করে দিয়েছিল আমাদের জুলাই। জুলাইয়ের সেই দিনগুলো আজও আমাদের মনে পড়ে। সারা দেশে রক্তাক্ত, সারা দেশ থেকে প্রতিটি ক্ষণে ক্ষণে শাহাদাতের সংবাদ, আহত হওয়ার সংবাদ, নির্যাতনের সংবাদ, গ্রেফতারের সংবাদ। আজকে জুলাই পরবর্তী যে বাংলাদেশ, সে বাংলাদেশে আমরা কয়েকটি পক্ষ দেখি। 1 নম্বর পক্ষ দেখি যারা এই জুলাইয়ের স্পিডকে স্বীকার করতে চায় না, কিন্তু জুলাইয়ের যে ফল সেটা তারা দারুণভাবে ভোগ করতে চায়। আরেকটা পক্ষকে দেখি তারা নিজেদেরকে মাস্টার মাইন্ড দাবি করে জুলাইয়ের ক্রেডিটকে নিজেদের পকেটে অবস্থান করতে চায়।
আর একটা পক্ষকে দেখি তারা কোনো ক্রেডিটের দাবি না করে বরং জুলাইকে নিজেদের জুলাইয়ের স্পিডকে ধারণ করে এই বাংলাদেশকে শহীদদেরকে ধারণ করে শহীদের তামান্নাকে ধারণ করে বাংলাদেশ গড়ে তুলতে চায়। আমরা সকলের প্রতি আহ্বান জানাবো, যদি জুলাই না হতো আজকের এই সমাবেশ হতো না, যদি জুলাই না হতো 2026 সালে কোন নির্বাচন হতো না, যদি জুলাই না হতো আয়নাঘরগুলো থেকে আমাদের ভাইরা ফিরে আসতো না। এজন্য যারা আগামীকে জুলাইকে ধারণ করতে পারবে তারাই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। সংগ্রামী উপস্থিতি, আমরা চাই এদেশে কোনো বিভাজনের রাজনীতি না হোক, এদেশে ঐক্যের রাজনীতি হোক। আমরা চাই এদেশে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করা হোক, সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হোক, এদেশে সকলের জন্য ইনসাফপূর্ণ একটি রাষ্ট্র কাঠামো নিশ্চিত করা হোক। আজকে জুলাই পরবর্তী প্রজন্ম সেই স্বপ্ন দেখে। আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো, সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ে তুলুন। আমরা বলতে চাই তরুণ ভাইদের উদ্দেশ্যে, তরুণ ভাইরা আছেন এখানে, কান খাড়া করে শুনে রাখুন, অতীতে আপনাদেরকে বারবার রাষ্ট্রনায়করা এদেশের রাজনীতিবিদরা ব্যবহার করেছে, আপনাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তারা অবশ্যই আপনাদেরকে যোগ্য দক্ষ করে গড়ে তুলে ক্ষমতায়ন করা হবে এবং আপনাদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়া হবে। আমরা হাদি ভাইয়ের কথা মনে আছে, হাদি ভাইয়ের শাহাদাত হয়েছে আজকে 40 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু এখনো খুনিদেরকে গ্রেফতার করা হয় নাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে শহীদদের রক্তের উপরে ক্ষমতায় বসানো হয়েছে। আপনি জানা যায় আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছেন, সেটা আমরা মেনে নিচ্ছি, কিন্তু আপনি জানা যায় একবারও হাদি ভাইয়ের খুনিদের গ্রেফতারের কথা বলেন নাই। আমরা দাবি করব, বাংলাদেশে 18 কোটি মানুষের দাবি, হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। বাংলাদেশে আর কোনো হত্যার রাজনীতি চলবে না। সর্বশেষ বলতে চাই, আমাদেরকে অনেকে ভয় দেখানোর চেষ্টা করে, আমাদের নারী বোনদের উপর হামলা করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে, নারীদের উপর নিপীড়ন করা হচ্ছে। তাদের উদ্দেশ্যে বলবো, আমরা জুলাইয়ের প্রজন্ম, আমরা শহীদের প্রজন্ম, আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা এই দুনিয়াতে পার গেছি শাহাদাতের তামান্না নিয়ে, আমরা শাহাদাতের তামান্না নিয়ে আগামী দিনে এগিয়ে যাব। আমরা এই পৃথিবীকে আমরা এই পৃথিবীকে সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই 14 গ্রাম নয়, শুধুমাত্র এই বাংলাদেশ সহ এই দুনিয়ার প্রতি ইঞ্চি মাটি থেকে আমরা জুলুম এবং নির্যাতনের মূলচ্ছেদ করে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সহায় হোক। আগামী দিনে বিজয়ের মিছিলে দেখা হবে ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল 14 গ্রামের কৃতি সন্তান জননেতা মাওলানা আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কুমিল্লা 11 14 গ্রাম আসনে 11 দলীয় ঐক্য মনোনীত প্রার্থী ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে ঐতিহাসিক এই জনসভার জনাব সভাপতি, আজকে এই জনসভার প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, মানবিক নিরাপদ বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি জুলাই যোদ্ধা জাতীয় নাগরিক কমিটির সংগ্রামী আহ্বায়ক জুলাই যোদ্ধা জনাব নাহিদ ইসলাম, বাংলাদেশের আলেমদের আইকন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির জনাব মাওলানা মামুনুল হক সহ জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই 14 গ্রামের 11 আসনের এই প্রোগ্রাম ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থনে আমরা আয়োজন করেছি। ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বাংলাদেশের অহংকার, 14 গ্রামের মানুষের গৌরব। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেছেন। বাংলাদেশের জামাত ইসলামের নায়েবে আমির হিসাবে জুলাই যোদ্ধাদের পক্ষে তিনি অনন্য ভূমিকা পালন করেছেন। আজকে যে গণভোট সংস্কারের পক্ষে আসছে, এই সংস্কারের পক্ষে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি প্রদানের ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজকে আমাদের স্টেজে বসে আছেন
আগামী দিনের এরদোয়ান ডাক্তার শফিকুর রহমান। আজকে আমাদের স্টেজে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের প্রতিচ্ছায়া ডাক্তার শফিকুর রহমান। আগামী দিনের বাংলাদেশের মন্ত্রিসভাকে যিনি সুশোভিত করবেন বসে আছেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, 11 দলীয় ঐক্য আজকে স্টেজের মধ্যে জুলাই যোদ্ধাদের 3 জন অহংকার, জনাব নাহিদ ইসলাম, জাহিদুল ইসলাম, ডাকসবিহি আমাদের প্রিয় সাদিক কায়ুম। জুলাই যোদ্ধারা কি আছে? আজকে 11 দলীয় ঐক্যে যুক্ত হয়েছে বাংলাদেশের 71-এর স্বাধীনতা সংগ্রামের যিনি বীর যোদ্ধা, বীর বিক্রম, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার সময় যিনি সঙ্গী ছিলেন কর্নেল অফিসার রাতলি আহমদ বীর বিক্রম। আজকে 11 দলীয় ঐক্যে আছেন বাংলাদেশের আলেম কুল শিরোমণি আল্লামা আজিজুল হক সাহেবের স্বনামধন্য সন্তান আল্লামা মামুনুল হক। এজন্য আসুন এই ঐক্যকে বিজয় করার মধ্য দিয়ে, 14 গ্রামে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিজয় করার মধ্য দিয়ে আগামী দিনে ফেসিবাদ মুক্ত আলেম ওলামাদের সম্মানের বাংলাদেশ, জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গঠনে এই 14 গ্রামের জনগণ দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি বিজয় পালন করব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। সংগ্রামী জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা এটিএম মাসুম। বক্তব্য রাখবেন জনাব মাওলানা এটিএম মাসুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকের বিশ্বনন্দিত নেতা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নায়েবে আমির, 14 গ্রাম কুমিল্লা 11 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী আমাদের প্রিয় নেতা জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই নির্বাচনী জনসভার জনাব সভাপতি, মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি, 11 দলীয় জোটের স্থানীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না ফিতনা নির্মূল হবে এবং আল্লাহর দ্বীন জমিনে কায়েম হবে, শান্তি নিশ্চিত হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সংগ্রাম অব্যাহত রাখো। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে সংগ্রাম করছি চাঁদাবাজির বিরুদ্ধে, করছি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। আমরা আজকে সংগ্রাম করছি মুসলিম নারী পুরুষ সকল মানুষের অধিকার নিশ্চিত করার জন্য। সেই সংগ্রামে আগামী 12 তারিখে একটি অধ্যায় আমরা অতিক্রম করব। সেই 12 তারিখের নির্বাচনী লড়াইয়ের পাল্লায় ভোট দিয়ে 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে বিজয়ী করতে হবে। সেই দায়িত্ব আপনাদের কাছে আনুষ্ঠানিকভাবে অর্পণ করার জন্য আমাদের আমির জামাত এখানে এসেছেন।
11 দলীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন। আপনারা তাদের বক্তব্য শুনবেন, তাদের নির্দেশনা ফলো করবেন এবং অক্ষরে অক্ষরে আপনারা তা পালন করবেন। পাড়ায় মহল্লায়, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজে, সর্বত্রে মানুষকে এই ব্যাপারে উদ্বুদ্ধ করবেন। পাল্লায় ভোট দেওয়ার জন্য ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। আমরা যদি আজকে এই শপথ নিয়ে, এই অঙ্গীকার নিয়ে এখান থেকে যেতে পারি, তাহলে সত্যি আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারবো। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী চট্টগ্রামবাসী, সংগ্রামী জনতা, জনসভা অন্যতম বিশেষ অতিথির বক্তব্য রাখবেন খেলাফত মজলিসের সম্মানিত কেন্দ্রীয় আমির দেশে বরেণ্য আলেম, মজলুম জননেতা আল্লামা মামুনুল হক। বক্তব্য রাখবেন আল্লামা মামুনুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত নায়েবে আমির, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বাংলাদেশের জাতীয় রাজনীতির একজন পোড় খাওয়া সৈনিক, সেনাপতি জনাব সৈয়দ ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী এই জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত আজকের এই জনসভার প্রধান অতিথি আমির জামাত ডক্টর শফিকুর রহমান, উপস্থিত রয়েছেন এগারো দলের অন্যান্য জাতীয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংগ্রামী এলাকাবাসী। আজ 24 জুলাই পরবর্তী বাংলাদেশে গণমানুষের চোখে মুখে যে এক নতুন অভিব্যক্তি, নতুন যে প্রত্যাশা আমরা দেখে আসছি, আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ঐতিহাসিক গণভোটের মধ্য দিয়ে এদেশের মানুষ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য মুখিয়ে আছে। বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে ঘুরে আমি দেখেছি
নির্বাচনী ঐক্যের পক্ষে বাংলাদেশে এক ঐতিহাসিক গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ পরিবর্তন চায়। ৭১-এর যে মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই, যেখানে মানুষের ইচ্ছা আর অভিপ্রায় ছিল বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন হবে, বাংলার মানুষ তাদের অধিকার ফিরে পাবে, বাংলাদেশে বৈষম্যহীন এক সমাজ গড়ে উঠবে, বাংলাদেশের মানুষ আধিপত্যবাদী ব্রিটিশ বেনিয়া এবং পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের ২০০ বছরের বৈষম্য, জুলুম এবং লাঞ্ছনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করার পর তারা আশা করেছিল এ দেশীয় শাসকরা মানুষকে তাদের সম্মান, মর্যাদার অধিকারটুকু দিবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ৭১-এর মুক্তিযুদ্ধের পরবর্তী ৭২ থেকে ২৪ সাল পর্যন্ত বাংলাদেশের কায়েমি স্বার্থবাদী রাজনৈতিক গোষ্ঠীগুলো শাসনের নামে শোষণ করেছে। মানুষের উপর তারা তাদের জমিদারি প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। তারা বাংলার মানুষের অধিকার খর্ব করে, ক্ষুণ্ণ করে বাংলাদেশে গুন্ডামি আর সন্ত্রাসের রাজনীতি বাস্তবায়ন করেছে। তাই বাংলার মানুষ আবার ২০২৪ সালে জেগে উঠল। ২৪ সালে জেগে উঠল। প্রতিটি শিক্ষাঙ্গন থেকে ছাত্র জনতা, স্কুল থেকে আমার ছেলেরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমার সন্তানরা বেরিয়ে আসলো, বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমাদের ছেলেমেয়েরা বের হয়ে আসলো। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সব ভেদাভেদ ভুলে গিয়ে রাজপথে তারা জড়ো হলো। আমার তরুণ ছাত্র জনতা তিতুমিরের লাঠিয়াল হয়ে বাংলার রাজপথে আবার তারা জমিদারি প্রথার বিরুদ্ধে, রাজাগিরি, বাবুগিরির বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করল। ২৪-এর ঐতিহাসিক বিপ্লবের পর এখন দেশের মানুষ আর পুরাতন সেই বস্তা পচা রাজ পরিবারের, বাংলাদেশের দুটি রাজ পরিবারের হাতে বাংলার মানুষ তাদের ভবিষ্যতের ভাগ্য বন্ধক দিতে প্রস্তুত নয়। তাই আজ বাংলাদেশের জাগরণ সৃষ্টি হয়েছে। শুধু জাগরণ নয়, এক মহা জাগরণ তৈরি হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশের মানুষ বিশ্বাস করে 11 দলীয় নির্বাচনী ঐক্য, এই ঐক্য গঠিত হয়েছে কোন নেতার ভাগ্য পরিবর্তনের জন্য নয়। এই ঐক্য গঠিত হয়েছে কোন দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। এই ঐক্য গঠিত হয়েছে কোন জোটের স্বার্থ সিদ্ধির জন্য নয়। 11 দলীয় নির্বাচন ঐক্য গঠিত হয়েছে বাংলার 18 কোটি মানুষের কাছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়ার জন্য। তাই আজ এই গণজোয়ার, এটা দেখে অনেকের মাথা খারাপ হয়ে গিয়েছে। এখন তারা পাগলের মতো প্রলাপ বকতে আরম্ভ করেছে। কি করবে তারা দ্বিধাহীন, তারা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। কখনো তারা প্রকাশ্যে বলে গণভোটে হা ব্যালটে ভোট দেওয়ার জন্য, আবার তলে তলে বলে না ব্যালটে ভোট দেওয়ার জন্য। 14 গ্রামের মানুষের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেউ প্রকাশ্যে এক কথা বলে, তলে তলে আরেক কাজ করে, সেই জাতীয় মানুষকে আপনাদের দেশে কি বলে? জোরে বলেন, কি বলে? 24-এর বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে দাঁড়িয়ে বলতে চাই, আর কোন মুনাফিক গোষ্ঠী বাংলাদেশ শাসন করতে পারবে না। বাংলার মানুষ সেটা মেনে নেবে না। এরপরে শুরু করলো আরেক ভয়ঙ্কর সন্ত্রাসী কার্যকলাপ। তারা
ভীত সন্ত্রস্ত হয়ে, তারা গণজাগরণে নিজেদের নিশ্চিত পরাজয় দেখতে পেয়ে ইতিহাসের ঘৃণ্যতম বর্বর এক পন্থা অবলম্বন শুরু করলো। আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা, তারা জনগণের পক্ষে নির্বাচনের ক্যাম্পেইন করার জন্য নির্বাচনের দাওয়াতি কার্যক্রমে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে। এখন তারা বীরু কাপুরুষের মতো আমাদের নারী সমাজে গায়ে হাত তুলবার মতো দুঃসাহসিকতা এবং ঘৃণ্য কাজ করছে তারা। আমি ব্যক্তিগতভাবে একটা কথা বলি, আমি বলে যাই, যদি কেউ আমার মায়ের কোনো গায়ে হাত তোলার চেষ্টা করে, যদি কেউ আমার কোনো বোনের দিকে চোখ তুলিয়ে চোখ বড় করে তাদের দিকে ভিন্ন দৃষ্টিতে তাকাবার দুঃসাহস দেখায়, কেউ যদি আমার কোনো মেয়ের ইজ্জতের হিজাব নিয়ে টানাটানি করার চেষ্টা করে, আমি বলে যাই, সে হাত ভেঙে গুড়িয়ে দেবেন, সে চোখ উপড়ে ফেলবেন। মায়ের ইজ্জত রক্ষা করার জন্যে, বোনের ইজ্জত রক্ষা করার জন্যে আমি বলি, আমি কোনো আইন মানব না, আমি বিদ্রোহ করব। গোটা বাংলাদেশে আগুন জ্বলবে, আগুন। খবরদার, হুঁশিয়ার করে দেই, যদি নারী সমাজের গায়ে হাত তোলা হয়, তাদেরকে যদি অসম্মান করা হয়, যে আগুন জ্বলবে সে আগুন নিভানোর ক্ষমতা কারো হবে না। আপনারা নির্বিঘ্নে নির্বাচনী প্রচারণার কার্যক্রম পরিচালনা করবেন ইনশাআল্লাহ। 14 গ্রাম থেকে আমাদের জাতীয় নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব বিপুল ভোটে দাঁড়িপাল্লায় বিজয়ী হবে। কূটনৈতিক বলেছেন যে 11 দলীয় জোট ক্ষমতায় ভোট চুরি ছাড়া যেতে পারবে না, অর্থাৎ তারা স্পষ্টভাবে একটি দলের পক্ষে অবস্থান নিয়েছেন। গত 16 বছর ধরে তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছেন। আমাদের ভাই শরীফ ওসমান হাদি সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে সরকারকে ক্ষমতায় আসবে, সরকারকে গঠন করবে, তা নির্ধারণ করবে একমাত্র বাংলাদেশের জনগণ। যদি কোনো আধিপত্যবাদী শক্তি চেষ্টা করে এই সরকার, এই নির্বাচনকে তারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধেও বাংলাদেশের জনগণ দাঁড়াবে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমরা 14 গ্রামবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি, উদাত্তভাবে অনুরোধ করছি, আপনারা বাংলাদেশের অভিজ্ঞ বলিষ্ঠ নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। এবং শুধু এই 14 গ্রামের আসন নয়, সারা বাংলাদেশের প্রতিটি আসনে 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন, মার্কা রয়েছেন, তাদেরকে আপনারা জয়যুক্ত করুন। ইনশাআল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করে জুলাই গণঅভ্যুত্থানের যে অসমাপ্ত কাজ, সংস্কারের যে অসমাপ্ত কাজ, শরীফ ওসমান হাদির যেই স্বপ্ন, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করবে। আমরা সরকার গঠন করলে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জুলাই গণঅভ্যুত্থানের, জুলাই খুনিদের বিচার, শরীফ ওসমান হাদির হত্যার বিচার। সেই বিচার আমরা এই বাংলার মাটিতে নিশ্চিত করব ইনশাআল্লাহ। আপনারা সবাই দাঁড়িপাল্লার সাথে আছেন? আপনারা তাহের ভাইয়ের সাথে আছেন? ইনশাআল্লাহ তাহের ভাইকে আমরা সংসদে পাঠাবো।
11 দলীয় জোট সরকার গঠন করবে, ইনশাল্লাহ 11 দলীয় জোট সরকার গঠন করবে এবং 11 দলীয় জোট যেই প্রতিশ্রুতি জনগণের সামনে দিয়েছে, সংস্কার বাস্তবায়ন করবে, জুলাই সনদ বাস্তবায়ন করবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, আধিপত্যবাদ মুক্ত একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচারের রাষ্ট্র আমরা ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। 47 থেকে 71, 71 থেকে 24 ঐতিহাসিক সকল লড়াইকে ধারণ করে আমরা বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব। ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক। চৌদ্দগ্রামবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আজকের এই বিশাল জনসভার সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, চৌদ্দগ্রামের গণমানুষের নন্দিত নেতা, হাজার হাজার নির্যাতিত মুসলিম জনতার মুক্ত প্রতীক, জাতীয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বক্তব্য রাখবেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, 54 বছরের ব্যর্থতার প্রেক্ষাপটে যিনি নতুন করে বাংলাদেশের নেতৃত্বের এই পতাকা হাতে নিয়েছেন, একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে, মানুষের মুক্তির সংগ্রামকে একটি সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্যে আগামী বিজয়ী এই নির্বাচনের বিজয়ের কাণ্ডার হিসেবে যিনি দেশের প্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে বেড়াচ্ছেন, 11 দলীয় জোটের নেতৃত্ব দিয়ে সেই মহান নেতা ডক্টর শফিকুর রহমান, 11 দলীয় জোটের অন্যতম প্রধান নেতা, আমাদের তরুণ নেতা, আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম এবং 11 দলীয় জোটের অন্যতম নেতা, যার বক্তব্য আপনারা একটু আগে শুনেছেন, আল্লামা মামুনুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এই জন্মস্থান, যেখানে পৃথিবী থেকে এসেই যার আকাশের অক্সিজেন আমি গ্রহণ করে পরিপুষ্ট হয়েছি, এই 14 গ্রাম, যেখানে আমার প্রথম পায়ের পদচিহ্ন এখানে রেকর্ড করা আছে, এই 14 গ্রাম যেখানে আমি প্রথমে অক্ষর জ্ঞান শিখেছি, এই 14 গ্রাম যেখানকার মানুষেরা, মুরব্বীরা, প্রতিবেশীরা, ভাইয়েরা, বোনেরা আমাকে ছোটবেলা থেকেই কথা বলা শিখিয়েছেন। অ আ ক খ আমি যার মানুষের সহযোগিতায় বড় হয়েছি, সেই গৌরবের 14 গ্রাম, প্রিয় 14 গ্রাম, আমার অত্যন্ত আনন্দের 14 গ্রাম, সেই 14 গ্রামের আমার সম্মানিত, প্রিয়, ভালোবাসার, শ্রদ্ধার, আবেগের সংগ্রামী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অত্যন্ত আনন্দিত এই 14 গ্রামে জন্মগ্রহণ করে। 14 গ্রামে এমন অনেক মনীষীর জন্ম হয়েছে যাদের নাম বললে কোন জেলায় এই কথা উল্লেখ না করেই মানুষ চিনে আমাদের। এইখানে জন্মগ্রহণ করেছিলেন এক সময়ের জাতীয় নেতা কাজী জহিরুল কাইয়ুম। এই 14 গ্রামে মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন, এমপি ছিলেন, তখন আবার মন্ত্রী হয়েছিলেন, প্রধানমন্ত্রী হয়েছিলেন জাতীয় নেতা কাজী জাফর আহমেদ। আমি গৌরবের সাথে বলতে চাই, সেই 14 গ্রামের মানুষেরা, আপনারা
আমাকে 2001 সালে বিপুল ভোটে নির্বাচিত করে ধন্য করেছেন। আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। সম্মানিত ভাইরা, আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। এর আগে 14 গ্রাম ছিল একটি বিশৃঙ্খল জনপদ, একটি রাহাজানের জনপদ, একটি খুনের জনপদ, একটি রক্তাক্ত জনপদ, একটি হিংসার জনপদ, একটি অসাম্যের জনপদ। আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওয়াদা দিয়েছিলাম, আমি যদি নির্বাচিত হই তাহলে 14 গ্রামে আর কোনো রক্ত ঝরবে না। আমি চেষ্টা করেছিলাম সে ওয়াদা রক্ষা করার জন্যে। আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি। আমি বলেছিলাম এখানে দলে দলে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোন্দল হবে না। আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম, আপনারা জানেন। আমি ওয়াদা করেছিলাম এখানে সকল দলের সহাবস্থান থাকবে, সেটা আমি বিরাজমান রেখেছিলাম সে সময়। আর একটি কথা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি 14 গ্রামে উন্নয়নের জন্যে আমার সর্বত্র সর্ব জায়গায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব। আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্যে যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না। বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম। যেমন আজকে যেখানে আমরা বসে আছি, এইটা একটি পৌরসভা। এই পৌরসভা আমার সময় করা হয়েছিল। এইটি বাংলাদেশের এখন 1 নাম্বার পৌরসভা। আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্যে। 25 শয্যার হাসপাতাল আমার সময়ে 50 শয্যার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল। আমার সময়ে সেখানে কালিকাপুরে একটি অচল হাসপাতাল ছিল, আমি সেটাকে চালু করেছি, আপনারা জানেন। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ফায়ার ব্রিগেড স্টেশন ছিল না, প্রায় আগুন লেগে যেত, ধ্বংস হয়ে যেত। আমি এই একটু দূরেই ফায়ার ব্রিগেড স্টেশন স্থাপন করেছিলাম। আমি চেষ্টা করেছিলাম 14 গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না, আমার সময়ে 1000 লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর মেহেরবানিতে। আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহৎ আকারের রাস্তা আছে শাহ ফখরুদ্দিন রোড, তার প্রায় 45 কিলোমিটার এই 14 গ্রামে পড়েছে, যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পাশের হাইওয়ে তার প্যারালাল। বাংলাদেশের আমাদের নিরাপত্তা, ব্যবসা, এই দুটো দিক থেকে ওই রোডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা বর্ডার এলাকার মানুষ। আগরতলা থেকে লং রেঞ্জ কামানের গোলা যদি ছোড়ে তাহলে ঢাকা চট্টগ্রামের আয় হয়ে অচল হয়ে যাবে। সেই জন্যে ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী চিটাগের ভিতরে সংযোগ স্থাপনের জন্যে এই হাইওয়ের প্যারালাল হচ্ছে ফখরুদ্দিন রোড। আমি বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড ব্যাংক থেকে ফান্ড স্যাংশন করে 45 কিলোমিটারের ফখরুদ্দিন রোডকে পাকা করেছিলাম, আপনারা জানেন। আমি প্রথম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি 375 কিলোমিটার এই 14 গ্রামে। সংগ্রামী ভাইরা, এর মাঝখানে 14 গ্রামে কি হয়েছিল আপনারা জানেন। কিন্তু এবার যখন পট পরিবর্তন হয়, 22শে জুলাই আমাকে অ্যারেস্ট করা হয়েছিল। 5 আগস্ট যখন পট পরিবর্তন হয়েছে, জেলখানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্যে। আমি প্রথম ফোন করেছি 14 গ্রামে, কারণ আমি জানি এর আগের আমলে যেভাবে হত্যাকাণ্ড হয়েছিল, বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল, মানুষ প্রতিহিংসা পরায়ণ হতে পারে। আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে 14 গ্রামের আকাশে
আমি কোনো ধোঁয়া দেখতে চাই না, কোনো প্রতিশোধ দেওয়া যাবে না, কোনো হামলা করা যাবে না, কোনো আগুন দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, কোনো উচ্ছৃঙ্খল আচরণ প্রতিশোধ 14 গ্রামে নেওয়া হয় না। আপনারা সাক্ষী আছেন তো নাকি? আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন, তারা ভালো আছেন, নিরাপদ আছে। কারণ আমি 14 গ্রামে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি থেকে মানুষকে দেখি না। এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই, এখানে যারা জামাত করেন তারা আমার ভাই, এখানে যারা অন্যান্য ইসলামী আন্দোলন করেন তারা আমার ভাই, এখানে যারা অন্য দল করেন তারাও আমার ভাই, আমার প্রতিবেশী। আমরা বিভিন্ন রাজনীতি করার অধিকার সকলের আছে। যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন, যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে। কিন্তু 14 গ্রাম হিসেবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব। আমি নিশ্চয় জানি আজকে এখানে যারা আপনারা আছেন তারা সকলে জামাত ইসলামী করেন না। আজকে সকল প্রাক্তন চেয়ারম্যানরা এখানে আছেন, এখানে অনেকে আছেন যারা বিএনপি করেন, এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন, কিন্তু সকলে আমার স্টেজে আছে, কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের তাহের ভাই। আমি একটু ইমোশনাল হয়ে পড়েছি। আমি আজকে সেই কথাটি বলতে চাই, আমি আপনাদেরকে কখনোই দলীয় দৃষ্টিভঙ্গি থেকে দেখব না ইনশাআল্লাহ। 14 গ্রামে এমপি কোনো দলের প্রতিনিধি নন। আপনি দল করেন, কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে। আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড, বর্তমান রাজনৈতিক অবস্থান সব কিছু মিলে আমি সমগ্র 14 গ্রামের মানুষের দলমতের ঊর্ধ্বে উঠে কল্যাণ করতে সক্ষম হব ইনশাআল্লাহ, তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি, আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি সকলে দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেবেন এই আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি। আমি সকল অতিথিদেরকে 14 গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, সংগ্রামী 14 গ্রামবাসী, আজকের এই বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, 11 দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা, মানবিক জননেতা, সম্মানিত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য রাখবেন ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম স্লোগানে হারিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন 14 গ্রামের প্রিয় ভাই বোনেরা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। মঞ্চে বসা আজকের এই নির্বাচনী জনসভা যাকে ঘিরে, এই জনসভার সম্মানিত সভাপতি, 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে ঐক্যবদ্ধ বাংলাদেশ করার অন্যতম রূপকার আপনাদের প্রিয় সন্তান, প্রিয় ভাই জনাব ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, স্নেহের সহকর্মী, 11 দলীয় ঐক্যের অন্যতম শীর্ষ নেতা,
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির, বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা হযরত মাওলানা মামুনুল হক, 11 দলের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত প্রিয় চৌদ্দগ্রামবাসী, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং মিডিয়ার সহকর্মীবৃন্দ, আমার আগে মৌলিক কথাগুলো সবার বলা হয়ে গেছে। আমি 2-4টি কথা বলেই আজকে বিদায় নেব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে, আমরা এসেছি চৌদ্দগ্রামে। আমি বিশ্বাস করি চৌদ্দগ্রামের প্রত্যেকটি মানুষ আমার চাইতে ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে অনেক বেশি চিনেন। আমি এটা বিশ্বাস করি চৌদ্দগ্রাম উপজেলার শুধু রাস্তাঘাট নয়, প্রতি ইঞ্চি মাটি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে চিনে এবং ভালোবাসে। কাজেই তার পরিচয় আপনাদের সামনে তুলে ধরা এটি অনেকটা মাসির সামনে মায়ের গল্প বলার মতো। আমি শুধু সংক্ষেপে এই কথাটি বলবো, ইনশাআল্লাহ আল্লাহর পর আস্থা রেখে, ভরসা রেখে বলতে পারি যে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায় এবং 13 তারিখ থেকে বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন দেখতে চাচ্ছে। 12 তারিখের পরেই 13 তারিখ যে পরিবর্তনটা আসবে, এটি আসবে আমাদের যুব সমাজের আকাঙ্ক্ষার উপর ভর করে, আমাদের মায়েদের নিরাপত্তার আকাঙ্ক্ষার উপর ভর করে, গোটা বাংলাদেশের ইজ্জতের উপর ভর করে। আমরা আর কোনো আধিপত্যবাদকে মানব না, আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না, আমরা আর কোনো দুর্নীতিগ্রস্ত সরকার এই দেশে দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। সেই বাংলাদেশের আপনাদের দোয়া এবং ভালোবাসায়, মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বিইজনিল্লাহ ইনশাআল্লাহ এই 11 দল আপনাদের পক্ষ হয়ে এই জাতি পরিচালনা করবে। কাজেই আপনারা যদি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের উপর আস্থা রাখেন, তাকে বেছে নেন আপনাদের পবিত্র মূল্যবান ভোটের মাধ্যমে, ইনশাআল্লাহ আমি আল্লাহর পর ভরসা করে বলতে পারি মন্ত্রী পরিষদে একজন সিনিয়র সদস্য এই চৌদ্দগ্রাম পাবে ইনশাআল্লাহ। এখন সিদ্ধান্ত আপনাদের। চৌদ্দগ্রামবাসী এই সুযোগ কাজে লাগাবেন কিনা এটা চৌদ্দগ্রামবাসীর সিদ্ধান্ত। তবে আমি আগেই বলেছি, মূল ফয়সালা আল্লাহ রাব্বুল আলামিনের। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। এটি আল্লাহ তাআলার ফয়সালা, আমরা গভীরভাবে বিশ্বাস করি। তবে যেহেতু 15.5 বছর বিশেষভাবে বাংলাদেশের মানুষ, আলেম ওলামা, রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের যারা ছিলেন, সিভিল সোসাইটির সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, এক কথায় সারা দেশবাসী যেহেতু মজলুম ছিলেন আর আমরাও মজলুম ছিলাম, আমরা আশা করছি এখনও যারা মজলুম তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে ইনশাআল্লাহ। আরেকটা কথা একেবারেই পরিষ্কার করতে চাই, আমরা দলীয় কোনো শাসন এই দেশে দেখতে চাচ্ছি না, আমরা জামাতে ইসলামীর বিজয় চাচ্ছি না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাচ্ছি। 18 কোটি মানুষের বিজয়ী হবে আমাদের 11 দলের সবার বিজয়। চৌদ্দগ্রামে এই প্রতীকটি দাঁড়িপাল্লা, 300 আসনে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতীক থাকবে। এই প্রতীকের পক্ষেই জনগণকে সাথে নিয়ে 11 দল লড়ে যাবে ইনশাআল্লাহ। যেখানে যে প্রতীক, আমরা সেই প্রতীকের সঙ্গে হয়ে যাব এবং 300 আসনেই জিতে আসার জন্য আমাদেরকে চূড়ান্ত লড়াই করতে হবে। আমরা বিশ্বাস করি সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ। যা আল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিল সব তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ।
5 তারিখের পর আপনারা দেখেছেন কার কি কর্মকাণ্ড, কার কি চরিত্র। আগেরটা রাখলাম, অতীতের খাতায় থাক, বর্তমান বিবেচনায় নিলেই বাংলাদেশের মানুষের জন্য সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে না ইনশাআল্লাহ। যারা আমার সম্পদেও হাত দেয়, যারা আমার জীবনেও হাত দেয়, যারা নিজেদের জীবনকে শেষ করে দেয় এবং যারা আমাদের মায়েদের ইজ্জতে হাত দেয়, আমার মায়ের পেটে লাথি মারে, আমার মায়ের কাপড় তুলে নেওয়ার জন্য হুঙ্কার দেয়, তাদের হাতে কি বাংলাদেশের 9 কোটি মা নিরাপদ? তো তারা মাথা গরম করলো কেন শীতের দিনে? এখন তো মাঘ মাস, নাকি এখন চৈত্র মাস? মাঘ মাসে মাথা গরম হওয়ার তো কোনো কারণ ছিল না। কারণ একটাই, যখন সাধারণ মহিলারা পর্যন্ত বলে যে নিরাপত্তার জন্য 11 দল আমাদের প্রয়োজন, যখন একজন মহিলা তার মতো করে তার পছন্দ মতো তিনি পোশাক পরে রাস্তায় এসেছেন, সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছে আপনি আগামী বাংলাদেশের ক্ষমতায় কারে দেখতে চান? উনি বলেন জামাত। উনি আর 11 দল বলেন নাই, ওই জামাত মানেই আমরা সবাই মিলেমিশে 11 দল। বলছে কেন জামাত? ওই মহিলাটি বলেছেন জামাত আসলেই দেশটা ঠিক হবে। কয়ে যে তাইলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না। মহিলা জবাব দিচ্ছেন পরবো না। অন্য পোশাক পরতে হবে। কয় তাই পরবো। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? কয় জামাতই আমার ভালো লাগে। এই যে মা বোনদের এই অ্যাটিচিউড, তারা তাদের রাস্তার ঠিকানা হিসাবে 11 দলকে এখন দেখছে, এইটাই কাউকে কাউকে একটু পেরেশান করে তুলেছে। ভাই, আপনারও তো ঘরে মা আছেন, বোন আছেন, আপনার স্ত্রী আছেন, জায়া আছেন, একটু তাদেরকে সম্মান করুন অন্তত। যদি তাদেরকে সম্মান করেন তাহলে তাদের মতো আরেকজনের দিকে তো আপনি লাল চোখ দিয়ে তাকাবেন না, তাদের মতো আরেকজনকে আপনি বিরক্ত করবেন না, তাদের মতো আরেকজনের গায়ে আপনি হাত দিবেন না। কিন্তু আপনি যদি হাত দেন তাহলে এই মায়েদের সন্তান নাই? হ্যাঁ, এই সন্তানেরাই তো সব ধরনের ফেসিবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল জুলাইয়ে, যেই জুলাইকে অনেকে স্বীকার করেন আবার অনেকে করেন না। এদেরকে তুচ্ছ তাচ্ছিল্যও করেছেন, তাই আমরা দেখেছি। সেই ছেলেরা ঘুমায় পড়ে নাই। আল্লাহর ওয়াস্তে এটা থেকে ফিরে আসেন, অন্যের মতের প্রতি সম্মান দেখান, নিজের মত নিয়ে জনগণের কাছে যান, নিজের চরিত্র নিয়ে যান, আমল নিয়ে যান। জনগণ তখন বিচার করবে, বিবেচনা করবে। আমাদের মাদের গায়ে হাত দিবেন আর আমরা বসে বসে গালে হাত দিয়ে খতমে খাজে গান করবো, এটা চিন্তা করবেন না। আমাদের দায়িত্ব তখন পালন করা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। বাধ্য করবেন না আমাদের। ফিরে আসুন, মাকে সম্মান করুন, মায়ের জাতিকে সম্মান করুন। প্রিয় দেশবাসী, আমাদের অঙ্গীকার তো স্পষ্ট। আমরা বলেছি চাঁদাবাজি সহ যত দুর্নীতি আছে আমরা এগুলার জড় কেটে দিতে চাই ইনশাআল্লাহ তাআলা। এটা কারো ভয় পাওয়ার তো কিছু নেই। এই অপকর্ম ছেড়ে দেন, জাতিটাকে আর কষ্ট দিয়েন না। এক সময় আপনারাও মজলুম ছিলেন, কেন এখন জালিম হতে গেলেন? মজলুম কিভাবে জালিম হয়? আমরা আশা করব সংশোধন হবে। যদি না হয়, আল্লাহ যদি আমার
আমাদেরকে সেই সরকারটা গঠন করার তৌফিক দেন। আমরা তিনি তো তার মানে বংশীয় ধারাক্রমে তিনি কৌমির একজন প্রতিনিধিত্বকারী, এরকম আরও সবাই প্রায় আছে। তাদেরকে সাথে নিয়েই কি আমরা কৌমি মাদ্রাসা বন্ধ করবো নাকি? এগুলা হলো মিথ্যা গুজব ছড়ানো, মানুষের মনে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি করা। তবে মানুষ কুড় খেতে খেতে এমন এক পর্যায়ে গিয়ে পৌঁছেছে, এখন আর এগুলা কানে তুলে না মানুষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন তাহলে কওমি মাদ্রাসার বেফাক আছে, হায়াতুল উলিয়াস, সেই নেতৃবৃন্দের সাথে বসা হবে। এই সরকারের প্রতিনিধিরা বসবেন, এখানে তাদেরও প্রতিনিধিত্ব এই সরকারে থাকবে। বসে কওমি মাদ্রাসার উৎকর্ষ সাধনের জন্য যা করা দরকার তাই করতে আমরা বদ্ধপরিকর। এখন মূলত দিনী শিক্ষাটাকে ধরে রেখেছে কওমি মাদ্রাসা। আমরা সেই দিন চাই, আর আমরা নাকি কওমি মাদ্রাসার বিরোধিতা করব। আশ্চর্য বিষয়। সম্মানিত ভাইয়েরা, যে যুব সমাজ বুক চিতিয়ে যুদ্ধ করেছিল, তারা কি বেকার ভাতার জন্য যুদ্ধ করেছিল? তারা তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছিল। এই জন্যই তো আবু সাইদ রাস্তায় নেমে বলেছিল, হয় আমার অধিকার দে, না হয় আমাকে একটা গুলি দে। সে ডানা মেলে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি, গুলি কর। অধিকারের জন্য গুলি খেয়েছে, জীবন উপহার দিয়ে আমাদের মুক্তি এনে দিয়েছে তারা। আমরা সেই জুলাই যোদ্ধা এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। হ্যাঁ, সারা 15 বৎসর ধরে যারা লড়াই করে মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং নির্যাতিত হয়েছেন, তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি। আমরা কারো অবদানকে অস্বীকার করতে চাই না। কিন্তু আজকে এই যুবকদেরকে, তাদেরকে কাজের উপযোগী করে বল হিসাবে গড়ে তোলার গল্প না শুনিয়ে আমরা কেন বেকার ভাতার গল্প শুনি? এই যুবকরা তো আমাদের কাছে মিছিল করে এসে দাবি করছে না যে আমাদেরকে বেকার ভাতা দিতে হবে। এই যুবকদের হাতকে, যুবতীদের হাতকে ইনশাআল্লাহ আমরা দেশ গড়ার মজবুত কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। হাতে হাতে তাদের কাজ তুলে দেব, সম্মানের কাজ। তারা সেদিন বলবে, আমি বাংলাদেশ। বাংলাদেশ কি আমাকে দেখে জেনে নাও, চিনে নাও। আমরা সেই গর্বিত যুব সমাজ করতে চাই। আরেকটা কথা একেবারে সাফ, আমরা এই বাংলাদেশটা যুব সমাজের হাতেই তুলে দিতে চাই। কি যুবকরা নারাজ নাকি? কেউ জবাব দিল না যে? হ্যাঁ, কেমনে জবাব দিবে? এতক্ষণ ধরে মিটিং, আর তার উপরে আবার সূর্যের তাপ, এটা আবার মাঘ মাসে, শক্তি কি আর থাকে? আমরা যুবকদের হাতে ইনশাআল্লাহ বাংলাদেশ তুলে দিতে চাই। এর প্রমাণ হচ্ছে যুবকদের সংগঠন আমাদের সাথে। এর প্রমাণ হচ্ছে আমাদের নির্বাচনী ক্যান্ডিডেট যাদেরকে করেছি তাদের 62% যুবক। এটাই জাতির প্রতি আমাদের বার্তা। এটি হবে তারুণ্যের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটি হবে যৌবনদীপ্ত বাংলাদেশ। যৌবন কোনো বাধা মানে না। হিমালয় পর্বত হলে আল্লাহর পর ভরসা করে ডিঙ্গে যাবে ইনশাআল্লাহ। আমরা পিছনের দিকে কামড়াকামড়ি করব না। পিছনের সকল ঐতিহ্যকে আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য এখন শুধু সম্মুখ পানে। আমাদের লক্ষ্য জাতিকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া। এই জন্যে দলের ভিতরে দলকে হজম করার এই নীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা দলকে তার সম্মানের জায়গায় রেখে যার যার প্রতীকে 11টি দল নির্বাচনে আমরা অবতীর্ণ হয়েছি। আর আমরা ঘোষণা দিয়েছি, প্রতীক যেখানে যেটা পড়বে ওইটাই আমাদের সবার প্রতীক। আমরা এইভাবে ঐক্যের একটা বার্তাই জাতিকে দিচ্ছি। আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আগামীতে ঐক্যের সরকার গঠিত হবে। এমনকি এখন যারা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সফলতা দেন, আমরা যদি বিজয়ী হই, আমরা তাদেরকেও বলবো, আসেন আপনারা অবদান রাখেন। শর্ত মাত্র 3টা মানলেই হবে। নাম্বার 1, স্বীকার করতে হবে নিজে কেউ অপরাধ করবেন না, নিজে কেউ দুর্নীতি করবেন না, ব্যাংক ডাকাতি, শেয়ার মার্কেট লুট করবেন না, জনগণের পকেটে হাত দিবেন না, এবং কোনো দুর্নীতিবাজকে নিজের বগলের তলে আশ্রয় দেবেন না। নাম্বার 2, সকলের জন্য সমান এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। শিশু থেকে বৃদ্ধ,
ধর্ম বর্ণের কোনো বাস বিচার করা হবে না। এদেশের নাগরিক, এমনকি এদেশে বসবাসকারী যে এদেশের নাগরিকও নয়, তারও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করব। কোনো রাজনৈতিক নেতা কিংবা দল বিচারের উপর হস্তক্ষেপ করতে পারবেন না। একজন সাধারণ নাগরিকের কোনো একটি অপরাধের জন্য যে বিচার হবে, দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী তিনি যদি সমান অপরাধ করে থাকেন, তাকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। কারো জন্য বিচারে কোনো দায় মুক্তি, ইম্পিউনিটি থাকবে না। এটা মেনে নিতে হবে। 3 নম্বর, যেই জুলাইয়ের কারণে আজকে সবাই নির্বাচনী এই রেসে আমরা এসেছি, প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, জনগণকে প্রতিনিধিত্ব করতে চাই, সেই জুলাইকে সম্মান করতে হবে। এই জুলাই সংস্কারের সকল প্রস্তাব বাস্তবায়নে অঙ্গীকার দিতে হবে। এই 3 জিনিস যারা মানবেন তাদেরকে বুকে জড়িয়ে একসাথে আমরা বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা এই জাতিকে আর কোনোভাবে বিভক্ত করতে চাই না। ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পরিবার, কারো স্বার্থ দেখব না, স্বার্থ দেখব 18 কোটি মানুষের, ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই দেশে শুধু মুসলমানরা আমরা বসবাস করি না, আরও 3টি ধর্মের মানুষ বসবাস করে। আমরা তাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা আপনাদের সকল ধর্মীয় অধিকার নিশ্চিন্তে পূর্ণ স্বাধীনতা নিয়ে আপনারা ভোগ করবেন, ইনশাআল্লাহ। কেউ আপনাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করবে না। রাষ্ট্রের দায়িত্ব পালনে কারো ধর্ম দেখা হবে না। সেই ক্ষেত্রে দেখা হবে বিভিন্ন কর্মকর্তা কর্মচারী যারা হবেন বিভিন্ন জায়গায়, যে তিনি এই কাজের যোগ্য কিনা এবং তার মধ্যে দেশপ্রেম আছে কিনা। এই 2 শর্ত পূরণ হলেই উপযুক্ত কাজটি যে কোনো ব্যক্তির, নাগরিকের কাছে চলে যাবে। শিক্ষা ব্যবস্থার আমরা আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কিছু করা যাবে না। বেটার এডুকেশন, বেটার নেশন। এডুকেশন যদি ভালো না হয়, ভালো একটা জাতি আমরা গড়তে পারবো না। আমাদের এই এডুকেশন না দুনিয়া না আখেরাত কিছুই আমাদেরকে কাভার করে দেয় না। এখানে বড় পরিবর্তন লাগবে, ইনশাআল্লাহ। আজকে আর আমি কথা বাড়াচ্ছি না। আমি এখন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে আপনাদের হাতে আমি আমানত রেখে যেতে চাই। আপনি একটু আসুন। তো নাহিদ আসে একটু। আলহামদুলিল্লাহ, আমরা 11 দলের পক্ষ থেকে সিম্বলিক আমাদের ভাই ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের হাতে আমরা ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিচ্ছি। আপনি শক্ত করে ধরেন, জাতির হাল আমাদেরকে ধরতে হবে, ইনশাআল্লাহ। ভাই, কি প্রতীক? কোন সে প্রতীক? আরো জোরে, ঘরে ঘরে এখন থেকে 12 তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ বিজয় হবে। মাশাআল্লাহ তাআলা আজিম। বিজয় ঘরে নিয়েই আপনারা ফিরবেন, ইনশাআল্লাহ। জাতির এই গুরু দায়িত্ব সেদিন যদি আল্লাহ অর্পণ করেন, সেজদায় পড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন এবং তাওফিক কামনা করবেন। 14 গ্রামবাসী আপনাদেরকে মোবারকবাদ। আমরা আপনাদের সাথে আছি। এখন বলবেন, যদি আপনারা বিজয়ী হয়ে সরকার গঠন না করেন আমাদেরকে ছেড়ে দিবেন কিনা? না, চরম প্রতিকূল অবস্থায় বাংলাদেশ ছাড়ি নাই। মাটি কামড়ে পড়েছিলাম, আপনাদেরকে বুকে ধারণ করে পড়েছিলাম। পরিস্থিতি যাই হোক, আল্লাহ তাআলা রেখেছিলেন, এখনো আল্লাহ রেখেছেন, ভবিষ্যতে ইনশাআল্লাহ আল্লাহ রাখবেন। দেশ ছেড়ে আমরা কোথাও যাব না। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের যেমন ছিলেন তেমন থাকবেন। আপনাদের মানুষকে আপনাদের হাতে তুলে দিলাম, আপনারা কি তাকে গ্রহণ করলেন? হৃদয়ের উষ্ণতা দিয়ে, কলিজার ভালোবাসা দিয়ে আপনারা কি গ্রহণ করলেন? মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোহন ভাই, আপনারা দুইজনে মিলে দেয় একটা। এই নাহিদ দাও, হাত লাগাও। মাশাআল্লাহ। তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! মার্কা
জোরে 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 ছাত্রদের, তরুণদের, যুবকদের, আইসে, ইউসে, ফাদারসে, মাদারসে, চট্টগ্রামে, সারা দেশে